জলের মধ্যে দিয়ে কি দারুণ দেয় না, কিন্তু আমি আজকে একটা চান্স পেয়েছি, ছাড়বো কি করে। এবার পুকুরের ওপর দিয়ে ফ্রেন্ডস, আমি একদম খতরো কি খিলাড়ি। কি অবস্থা বুঝতে পারছেন আমার? উঠে তো ছি। ওরে বাবা রে বাবা, বুকে সাহস নিয়ে এগোতে হবে। ফ্রেন্ডস, আমরা মেয়েরাও কিন্তু কিছু কোনো অংশে কম যাই না, কি বলেন? এই দেখুন, দুটো মেয়ে আমরা, নারী শক্তি। ফ্রেন্ডস, ঘড়িতে এখন সকাল 7:58। আজকে 15ই ডিসেম্বর। বুঝতেই পারছেন আমি এখন চাপাপুকুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আজকে সকাল 6:23 শিয়ালদা হাসনাবাদ লোকালে আমি উঠেছিলাম দমদম স্টেশন থেকে। এইমাত্র আমি ট্রেন থেকে নামলাম চাপাপুকুর স্টেশনে। এবার এগোনো যাক, যেতে যেতে আবার কথা বলবো। ফ্রেন্ডস, আমি এখন চাপাপুকুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসছি, টিকিট কাউন্টারের পাশ দিয়ে। এটা অটো স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। আমি যাব আজকে বসিরহাট রঘুনাথপুর স্কুলের সামনে। কত যাবে অটো? বাবনদের বাড়ি পর্যন্ত যাবে? বাবনদের ওখান থেকে ঘুরে যাবি। আপনার 5 মিনিট লাগবে এটা হেঁটে আসতে, বুঝলেন? হ্যাঁ। আর যেটা স্কুল বলছে, এই যে জঙ্গল মতনটা দেখছেন, জঙ্গলের ওখান থেকে সোজা এরম রাস্তা এসছে একটা, এরম গেছে, বুঝলেন? ওইদিকে স্কুল, এই কর্নারটা। আপনার ওইদিকে যাওয়ার দরকার নেই, আপনি মন করলে ওদিকেও যেতে পারেন,
ওই স্কুলের সামনে দাঁড়ালে অটো পাবেন, বুঝলেন? একই ভাড়া, ওখান থেকে যে ভাড়া নেবে এখানে তো সেই ভাড়াই নেবে। এখান থেকে বলছে 2 টাকা কম নেবে। একটু ধরে বসবেন, একটু ধরে বসবেন, এই ইট জমা আছে তো আপনার। ফ্রেন্ডস, আমি চাঁপাপুকুর স্টেশনের বাইরে থেকে অটোতে উঠেছি। প্রায় আধ ঘন্টা হতে চললো। আপনারা এই মাত্র দেখছিলেন কিরকম রাস্তা মধ্যে দিয়ে যাচ্ছি। দাদা, আপনার নাম বলুন। নাসির মোল্লা। আচ্ছা, দর্শকদের একটু বলুন চাঁপাপুকুর স্টেশন থেকে হংকং পার্কে আসতে গেলে কি করতে হবে, কিভাবে আসতে হবে? চাঁপাপুকুর স্টেশন থেকে ট্রেন থেকে নেবে, ওখান থেকে অটোয় উঠে বিবিপুর এসে ওখানে হংকং পার্ক বললে দেখিয়ে দেবে। কতক্ষণ বিবিপুর থেকে? বিবিপুর থেকে 5 মিনিট। এটা কি? এটাও বিবিপুর, আচ্ছা, কিন্তু এটা একটু ভিতর সাইডটা তো 5 মিনিট। আপনি একটু দেখাচ্ছিলেন কোন দিকটা? এই গাছগুলোর ওই সাইডটা। এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তারপর ওই 1 মিনিট ব্রিজ আছে ওখানে। হ্যাঁ, ওখানে ছোট্ট ব্রিজ আছে। ওই এই বেড়া ওটা হংকং এর ব্রিজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে আসলে পিকনিক করতে আসে শীতকালে। কি অপূর্ব প্রাকৃতিক শোভা, গ্রাম এখানে দুপাশে, বুঝতেই পারছেন। এই রাস্তাটা যেভাবে গেছে আমি সেইভাবেই যাব। ফ্রেন্ডস, আমি ওই রাস্তা দিয়ে হেঁটে এলাম। এই হচ্ছে একটা ছোট্ট সাঁকো মতো ব্রিজ। এবং এইটা হচ্ছে পার্কের গেট। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি চলে এসেছি বসিরহাটের হংকং পার্কে। এই জায়গাটা আসলে একটা চিলড্রেন্স পার্ক, কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এই পার্কের জনপ্রিয়তা এখন তুঙ্গে। শীতকালে এখানে বেশিরভাগই আসেন পিকনিক করতে। আমি আজকে এসেছি ব্লগ বানাতে। চলুন পার্কের ভেতর ঢুকি। দুপাশেই দেখছি খুব সুন্দর ফুলের গাছ সব। বাবা, বাগান বিলাস মানে বগনভিলিয়ার কত রকম ভ্যারাইটি দেখুন।
এখানে নোটিশ দেখছি, এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, যেমন উচ্চস্বরে মাইক বক্স বাজানো যাবে না, এক স্থানে অধিক সময় বসা যাবে না, সন্ধ্যায় আজানের আগে স্থান ত্যাগ করতে হবে, স্কুলের ছেলে মেয়েদের স্কুল ড্রেসে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, অসামাজিক কথা বলা, কাজ কারবার কঠোরভাবে নিষিদ্ধ, ফুল ফল অন্যান্য গাছে হাত দেওয়া নিষিদ্ধ। আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, সৌজন্যে হংকং পার্ক কর্তৃপক্ষ। আপনারা এখানে যখনই আসবেন, মানে পিকনিক স্পট হিসাবে পিকনিক করতেই আসুন কি ছবি তুলতে আসুন, ভিডিও বানাতে আসুন, এই নিয়মগুলো একটু মেনে চলতে হবে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এমনি এখানে 20 টাকা, এমনি সাধারণ দর্শনার্থীদের জন্য 20 টাকার বিনিময় টিকিট। আর যারা পিকনিক করতে আসবেন তাদের জন্য এখান থেকে আলাদা চার্জ। আমি সবই আপনাদের বলবো এক এক করে। এখানকার যারা কর্তৃপক্ষ, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভরপুর অক্সিজেন এখানে। এখানে ন্যাচারাল ভাবে করা হয়, কোনো কৃত্রিমত্তা নেই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, কসমসটা যখন বেড়ান আপনি ফটো তুলেন, তখন আপনার বাইক দেবো। আচ্ছা। কসমস ফুল হয়ে আছে, অসাধারণ দৃশ্য, অসাধারণ। জানবো কোথায় যান, সমস্যা নেই। আপনি ইচ্ছে মতো ঘুরে ঘুরে তোলেন, ডাকলে আমি আসবো। হ্যাঁ, আপনি আগে ছবি তুলেন। বাবা, এখানে গাদার মেলা। ওইদিকে কসমস হয়ে আছে, গাঁদা, ডালিয়া, আস্তা, 36 রকম ফুল আছে। 36 রকমের ফুল আছে হংকং পার্কে। ঢোকবার মুখে বগনভেলিয়া দেখাচ্ছিলাম, বাগান বিলাস। এই দিকটা পুরোটা হচ্ছে কসমস, এই পাশে গাদার বাগান। চোখে ধাঁধা লেগে যাচ্ছে ফ্রেন্ডস, মানে রঙের মেলা। কি সুন্দর সাজানো। ফ্রেন্ডস, আমি হংকং পার্কের ভেতরে ঢুকে গেছি অনেকক্ষণই। এবার আমার কি সৌভাগ্য, আমার এখানকার যিনি ওনার পার্কের, ওনার সাথে দেখা হয়ে গেছে। এবার উনি আছেন সামনে, আমি এই পার্কের সম্পর্কে কি বলবো, ওনার মুখ থেকেই শুনুন আপনারা। নমস্কার। নমস্কার। আপনার নামটা বলুন। আমার নাম হাজি মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা,
আমি এই প্রথম আপনাদের এখানে হংকং পার্কে এলাম। আপনি দর্শকদেরকে একটু বলুন যে হংকং পার্ক হিসাবে আপনাদের এখানে স্পেশালিটিটা কি? দেখুন, পার্ক কথাটা হচ্ছে এখন সবাই মুখে মুখে জেনে গেছে পার্ক কি। তা আমার এখানে পার্ক বলতে গেলে একটা বিনোদনের জায়গা। সবাই আসে, বিশেষ করে কলকাতা বা টাউনের এই পলিউশনের যে এখন বিশাল একটা সত্যি কথা বলতে গেলে বিশাল একটা মানে আমরা খারাপের মধ্যে চলছি, এই যে পলিউশন। তা আমার এখানে সমস্ত গাছপালা দিয়ে তৈরি, এখানে ন্যাচারাল জিনিস, কোনো রকম কৃত্রিমতা নেই। আর পার্ক বলতে দেখা যাচ্ছে ইট খড় কনস্ট্রাকশান বা রাস্তাঘাট করে একটা সেই শহরের মতো ধুলোবালি নানান রকম অবস্থা। তা আমার এখানে সব এত গাছ, এখানে 50-60 পার্মানেন্ট গাছ, মেহগনি, শাগুন, লম্বু, কৃষ্ণচূড়া এইসব গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো কত চার বিশাল ফুল বাগান। হ্যাঁ, ঢুকেই তো দেখছি যে নানান রকম ফুলে মানে একদম মানে সুন্দর হয়ে আছে। হ্যাঁ ঠিক। কত রকম ভ্যারাইটি? এখানে 36-37 রকম ভ্যারাইটি আছে, আরো লাগানোর ইচ্ছা আছে। তা আমার কি বলছেন 36-37? একদম একদম সিজনাল ফুল 36-37 রকম। আর আপনি আচ্ছা। দেখতেই পাচ্ছেন ডালিয়া, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, হ্যাঁ, হ্যাঁ। প্যানজি, সালভিয়া সব রকম আছে, গাঁদা। তো বলে শেষ করা যাবে না। হ্যাঁ, একদম। আপনি এসছেন দূর থেকে, ভালো লাগছে, আপনি একটু ঘুরে ঘুরে দেখে সব হ্যাঁ। ছবিগুলো তুলুন। আর অনেকে আমার একটু পাগল বলে, পাগলামি করার কথা বলে। পাগল কেন বলে? প্রকৃতি প্রেমিক, হ্যাঁ হ্যাঁ। তা গাছ, প্রকৃতির ওপর পাগল। হ্যাঁ গাছ লাগানোর হ্যাঁ। নিয়ম হচ্ছে 6 ফুট 7 ফুট অন্তর। আমার এখন দেখবেন 6 ইঞ্চি করে গাছ লাগানো। অনেকে আচ্ছা। বলে 6 ইঞ্চি গাছ লাগানো, এত ঘন গাছ কেন? আচ্ছা, তা এটা দেখুন, এই 60 বিঘা জমি ওপরওয়ালা আমায় দিয়েছে। এই পুরোটা 60 বিঘা 60 জমি? বিঘা। আচ্ছা, তাই এই জমিটা আমি গাছপালা বিক্রি করে বা ফুল চাষ করে করে এটাকে আমার মনের ইচ্ছা ছিল, ওপরওয়ালা আমাকে সেটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। সেই জায়গাটাকে আমি ডেকোরেশন করি, একটা অনুর্বর জমি ছিল, ডেকোরেশন করে আচ্ছা। আস্তে আস্তে একটা সৌন্দর্য বাড়িয়েছে এখানে। আচ্ছা। এখানে আপনারা দেখবেন, পরে দেখবেন, দিদি দেখবেন 6 ইঞ্চি করে গাছ বসানো। একটা শাগুন গাছ, মেহগনি গাছ বা একটা লম্বু গাছ 6 ইঞ্চি কেউ বসায়, গাছে না গাছ না, লেগে যাবে। একদমই। তা আমার 60 বিঘা জমি ঘিরতে, দিদি জমি যা কেনা হয়েছে যে টাকায়, হ্যাঁ হ্যাঁ। এই জমি ঘিরতে তার থেকে বেশি টাকা লেগেছে ইট ও, টিট দিয়ে করতে। আপনি ন্যাচারাল ফেন্সিং করেছেন? হ্যাঁ। তাই গাছ ঘন ঘন লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখানে ছাগল গরু বা শিয়াল কুকুর আসতে পারবে না। একটা বেড়ার কাজ করলো, মানে হ্যাঁ, হ্যাঁ। যেটাকে আপনি গার্ড লাইন বলতে পারেন। জমিটা ঘেরা হলো, এই ঘিরতে গেলে আপনার 2 কোটি 2.5 কোটি টাকা ব্যয় হতো। আর হ্যাঁ। আমার 60-70 হাজার টাকা খরচ করে ঘেরা হয়ে গেল, এখন 5-7 কোটি টাকা দাম এই গাছগুলোর। তাহলে বলুন, আর সঙ্গে অক্সিজেন। অক্সিজেন শুনুন, এ বলে শেষ করা যায়। গাছের যে কত উপকার, মানে মানুষের প্রতি হিংসা করে, গাছ কারোর উপরে হিংসা করে না। গাছ আমাদের জীবন দিচ্ছে, মানে অক্সিজেন। গাছ ছামা দান করছে, গাছের থেকে কাঠ নিজে পুড়ে অপরকে রান্নার সাহায্য করছে, গাছের পাতা দিয়ে সার সবই উৎপাদন তো হচ্ছে। আমাদের মানে জীবন, সকালবেলা থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত সবই গাছের। তো গাছের থেকে, সেটা গাছের উপরওয়ালার থেকে। বিশাল দান, সেটা নিয়ে আমি নাড়াচাড়া করছি। এই পোশাক আশাক এগুলো তো সব গাছ থেকে, তুলো এমনকি সবই। খাদ্য হ্যাঁ, খাদ্য আমরা যেটা খাদ্য। খাচ্ছি সব গাছ থেকে। গাছ তাহলে ছাড়া পাবো না। আবার গাছ- অক্সিজেন অক্সিজেন আসল। তাহলে গাছ কি না করে। আর সেই সেইটাই। গাছের সেবা করছি। আমার জেঠু ছিলেন, মারা গেছেন ব্রিটিশ পিরিয়ডের কেরানি, তিনি আচ্ছা। বলতেন গাছের সেবা করা মানে উপরওয়ালার সেবা করা। একদম। কেননা উপরওয়ালা আমাদের সবাইকে সৃষ্টি করেছে, আর গাছ আমাদের ডাইরেক্ট উপকার করছে। উপরওয়ালাকে আমরা দেখতে পাচ্ছি না, তিনি ইনডাইরেক্ট আমাদের কাছে মানে চলাফেরার সাহায্য করছেন। হ্যাঁ, হ্যাঁ। আর গাছ আমাদের সোজাসুজি সাহায্য করছেন, একদম এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করছে। Control সেই গাছটাকে সেবা করতে পেরে আমি খুব ধন্য মনে করি। বিশাল পরিবেশের একটা কাজ করছেন আপনি। হ্যাঁ, আর এখানে দেখুন শহরের লোক, বিশেষ করে কলকাতাতে সবাই আসে, সবাই এসে ইট বালি কনস্ট্রাকশন 100 তলা বাড়ি 50 তলা বাড়ি দেখে অভ্যস্ত। আমি এখানে করলে তো আর দেখবে না, তারা দেখবে গাছ, ফুলবাগান, মানে মাটির রাস্তা, গ্রাম্য বাড়ি। তারপরে কি বলবো, সত্যি কথা বলতে কি সবচেয়ে বড় কথা, পার্ক বলতে বিশেষ করে বনভোজন, আমার পিকনিকের ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ। বনভোজন কথাটা হচ্ছে বনের ভিতরে ভোজন করবো, একদম বনভোজন। চড়ুই ভাতি। তা সেখানে একটা যদি কনস্ট্রাকশন থাকতো, সে আনন্দটা থাকলো না। একদমই তাই। বনভোজন, বনের মধ্যে গাছতলায় বসে বসে মানে বনভোজনের রান্না বান্না করলো। মানে সেই এটা এখন যে পিকনিক স্পট গুলো আছে কৃত্রিম উপায়, কৃত্রিম, আমার এখানে তো সব এখানে দেখবেন। আপনি একদম মানে বনভোজনের আক্ষরিক অর্থটা এখানে এলে এ একদম করা যাবে। তুলে ধরেছি। তুলে ধরেছেন। আর দিদি পরে দেখাবে গাছপালা কেউ বসার জায়গাটা, হ্যাঁ। এগুলো কেমন ছামা জায়গা, সবাই আনন্দ পাবে। বিশাল একটা পুকুর আছে, জলের ব্যবস্থা আছে, টয়লেট এই আছে। পুকুরটা হ্যাঁ, এই পুকুরটা আছে, হ্যাঁ, আরো হ্যাঁ। সাইডে আছে। আপনার পেছনেই যে হ্যাঁ, এটা, এইসব এটা জলাশয় আছে, এখন অনেক আছে, অনেক 60 হ্যাঁ। বিঘার জন্য প্রচুর। আচ্ছা। এখানে আমি একটা মাটির কৃত্রিম পাহাড় করেছি, কারণ আচ্ছা। দার্জিলিং
আর তারপরে আপনার কেউ অনেকে দূরে যেতে পারে হ্যাঁ না। হ্যাঁ আর আমি এখানে একটা 60 ফুট উঁচু একটা মাটির হাইট করে হ্যাঁ হ্যাঁ একটা পুকুর হলো, হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের একটা খেলনার জায়গা হলো, পাহাড়টাকে তারা দেখতে পেলো। বা আপনার আইডিয়া কোথা থেকে পেলেন? দেখুন আইডিয়া, আমি ছোটবেলা ছবি আঁকতাম। আচ্ছা ছবি আঁকতাম, আমার বন, পাহাড়, পাখি এসবগুলো আমার খুব ভালো লাগতো। আমি যখন ক্লাস 2-তে 3-তে পড়ি, তো আমার পরে মনে হলো এগুলো যখন ওপরওয়ালা আমার এতটা জমি দিয়েছে, তা আমি এটার উপর করি। সেই রং তুলির ক্যানভাস থেকে আপনার যে মনের মধ্যে যে আইডিয়া কনসেপ্ট ছিল সেইটা আপনি Natural বাস্তবায়িত ভাবে করেছেন। হ্যাঁ, ব্যাস। এই বাস্তবায়িত করাটাই কিন্তু মুশকিলের কাজ, না না, সব থেকে কঠিন। মুশকিলের কিছু কাজ না। আমার পরিশ্রম তো প্রচন্ড পরিশ্রম। ওপরওয়ালা যদি আপনাকে দেয়, সেখানে পরিশ্রম বলে কিছু লাগে না। একদমই ওপরওয়ালা তাই। জিনিসটা খুব সহজ করে। সাহায্য করুন। আমার ক্ষেত্রে খুব সাহায্য করে। একটা আপনাকে এই মুহূর্ত থেকে আমি নাম দিলাম পরিবেশ বন্ধু। হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন। তবে আর কিছুই করতে পারছি না, চেষ্টা করছি। ওই পাহাড় থেকে দেখবেন একটা রোপওয়ে আছে, ওই যে ওইখানে পাহাড় থেকে রোপওয়ে দিদি সব পরে দেখাবে। আচ্ছা এই রোপওয়েটা আছে, তারা বাচ্চারা উঠবে। আচ্ছা তারপর পুকুরে বোর্ডিং এর ব্যবস্থা আছে। পুকুরের উপর দিয়ে একটা 200 ফুট একটা, যেটা কিনা পাহাড়ে গেলে দেখতে পাবেন, একটা বিরাট ব্রিজ আছে। হ্যাঁ এখানে আমি আস্তে আস্তে দেখছিলাম কি হ্যাঁ, ব্যাপার এটা। ব্রিজ, এটা বাচ্চারা আচ্ছা। উঠবে, এপার ওপার পার হবে। ব্রিজটার কি কিছু মানে বিশেষত্ব? আপনাদের তো এখানে সবই হ্যান্ডমেড। হ্যাঁ, হ্যান্ডমেড, এই হ্যাঁ, সব হ্যাঁ। হ্যান্ডমেডই করা হয়েছে। হ্যাঁ। কোনো রকম কাঠের কি কাঠের কাঠের তারের দড়ি। ও তো এখানে এটাকে ঝুলা বলে অনেকে, বাবা, পাহাড়ি ঝুলন্ত এলাকায় ব্রিজ। ঝুলা। তো এই সব আমার নিজের আইডিয়াতে করেছি, ওপরওয়ালার দয়ায়। বাহ তো এর উপর দিয়ে বাচ্চা কাচ্চা পার হচ্ছে, তো ভালো লাগে তারা যে চলে, পয়সা করে দেওয়া হয় না। সব থেকে বড় আনন্দের ব্যাপার হচ্ছে, আপনারা যে দূর থেকে আসেন, কলকাতাতে বেশি লোক আমার এখানে আসে, তারা খুশি হয় এইসব দেখে, যে কলকাতায় তো ওগুলো দেখে না। একদমই তাই, মনটাই পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, তো ভালো লাগে। মনের মধ্যে আমি একটা কথা দর্শকদের বলছি, যে এখন আমাদের চারপাশে পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যে আমরা দিনকে দিন মানসিক মানে হিংসা, লোভ, তারপরে কারোর ভালো সহ্য করতে পারছে না, তাকে কিভাবে নিচে নামানো যায়, মানে এই রকম প্রতিযোগিতা চলছে। একদম, একদম। সব কিছু পেয়েও আমাদের মানে চাওয়ার স্বভাবটা এতটা বেড়ে গেছে, উচ্চাকাঙ্ক্ষাটা এতটাই বেড়ে গেছে যে আমাদের ডিম্যান্ডের কোনো মানে লিমিটেশন নেই। আমাদের সব কিছু থাকলেও আমাদের কোনো মানে কি বলবো, পরিতৃপ্তি নেই। আমাদের কোনো সব কিছু আছে, তাও আমাদের মানে দেখছি যে ওর ওইটা আছে, আমার এইটা থাকলে ভালো হতো। এই যে জিনিস আর মানসিক অবসাদ দিনকে দিন বেড়ে যাচ্ছে। এটা পলিউশনের জন্য হতে পারে, মানে অবসাদ বাড়ছে, মানসিক অসুস্থতা বাড়ছে। আর সেই জন্য এই যে টেনশন ফ্রি বা কাজের প্রেশারও বেশি, এগুলোর থেকে বাঁচার জন্য যদি আপনাদের হাতে তো সময় থাকে, প্রকৃতির মাঝে সময় কাটান, এইটাই হচ্ছে আসলে, এটাই হচ্ছে ন্যাচারাল মেডিসিন। আচ্ছা, আবার আপনার সাথে কথা বলি। দিদি দেখুন, আপনি রাজনৈতিক অবস্থা বা হিংসার কথাটা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হিংসার জিনিসটা সত্যি খুব এখন প্রকট। হিংসা কেন হচ্ছে? মানুষ একটা ভালো কিছু করতে গেলে কি বলবো, 90% মানুষ হিংসা করে। আমার একদম। ক্ষেত্রে সেটা আমি উপলব্ধি করেছি। দেখুন, আপনি আসেন যে রাস্তাটা খুবই খারাপ। এখানে 90% রাস্তা কনস্ট্রাকশন, ইট পাথর বা পাথর দিয়ে তৈরি। আর এইখানে কোনো রকম তারা সহযোগিতা করছে না, রাজনৈতিক কারণে বলেন আর মানুষের মনে হিংসার কারণে একটু বলেন। যদি সহযোগিতা করতো না একে অপরকে, সেই জিনিসটা নেই। এই জায়গাটা দেখে তারা কিভাবে ভালোভাবে সহজভাবে হ্যাঁ। প্রকৃতির সঙ্গে মিশিয়ে কাজ করা যায়, সে তারা উপলব্ধি করতো, তারা আসবে না, তারা আরো হিংসা করবে। একদম তাই। এটা খুব বাজে জিনিস, নইলে এটা হবে কেন? তবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবী যতদিন একটি মানুষ বেঁচে থাকবে ভালো, পৃথিবীটা ধ্বংস হবে না। হ্যাঁ, তাহলে আমাদের এখনো মনে করি আমি, আমাদের অনেক ভালো মানুষ আছে পৃথিবীতে। এখনো আছে। সে এখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বলে কথা না, মানুষ মানবিক ধর্মটাই আসল। ওরা সৃষ্টিরা একদম। তো একে অপরের সহযোগিতা করা, মানে সেটা খুবই দরকার। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, অর্থাৎ সেইজন মানে সেবা করছে ঈশ্বরের। তা একটা পিঁপড়েও সে মানুষ। প্রকৃতির এখানে খাওয়া দাওয়া, জীবজন্তু, মানুষ, শিয়াল, কুকুর, পাখি সব আমার এখানে আছে। এটা দেখতে ভালো লাগে। আর এগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, একদম মনের তাই। থেকে যেমন হারাচ্ছে,
প্রকৃতির এর থেকে সৌন্দর্য বলে যে ফুল ভালো লাগবে না, গাছ ভালো লাগবে না, আমি সুন্দর জিনিসকে নষ্ট করছি, এই রকম মেন্টালিটি কিন্তু এখন ছড়িয়ে যাচ্ছে। এটা খুব এটা খারাপ। মানসিক অসুস্থতা, মানে শয়তানি বুদ্ধি, এগুলো একেবারে খুব খারাপ। নিজেকেও স্পয়েল করছে, অন্যকেও প্রভাবিত করছে দিদি আমাদের এখানে সমাজে। ভালো কাজ করতে একদম, দিচ্ছে না, এক একদম, ধরনের লোকেরা একদম চাঁদা তাই। পয়সা চেয়ে অস্থির করে দিচ্ছে আমার, তবু তার মধ্যে আমি কাজ করছি কেন? একদম ওই যে তাই। বললাম না, ওপরওয়ালা বলেছে একটি লোক ভালো থাকবে, তা থাকবে, তাদের সহযোগিতায় আমি কাজ করছি, আমার কোনো অসুবিধা নাই। আর এই কাজ আমার পক্ষে যেন খুবই সহজ লাগে। এরকম যদি 100টা পার্ক বা এর ধরনের করতে দেন, তা আমার কোনো কষ্ট নেই। কেননা এই কারণ আমার মনের ভালো লাগে, আমি এটা করি। হ্যাঁ? একদম, আর আপনি আপনারা পরিবেশের এসে কাজ এটাই করছেন। একদম একদম ওপরওয়ালার কাজ। হংকং পার্ক নাম কেন দিয়েছেন? দিদি এইটাই একটা মজার ব্যাপার, হ্যাঁ, অনেক প্রশ্ন করে। হ্যাঁ হ্যাঁ আমি দিদি আগে তো পৌরসভায় কাজ করতাম, হ্যাঁ হ্যাঁ সমস্যা হয়েছে পার্কটা করতাম গাছপালা দিয়ে, আর আমার মনের ভেতর একটা ইচ্ছা জাগতো যদি আমি একটু বেশি জায়গা পেতাম, তা রাজনৈতিক কোনো কারণ সারণ থাকবে না, আমি হ্যাঁ। নিজের মতো করে গাছপালা করব। তো ওপরওয়ালা কি ইচ্ছা, আমার 60 বিঘা জমি আমার দিল। তা হ্যাঁ। কে দিল? হংকংয়ের একজন প্রবাসী বাঙালি ভদ্রলোক, আচ্ছা। তিনি এই জমিটা কিনেছিলেন। ও। এখানে রাজনৈতিক কারণে, এখানকার মানুষের হিংসার কারণে তিনি এখানে কিছু করতে পারেনি। ও। এটা একটা জলাশয় জমি, খারাপ জমি ছিল। আমি আচ্ছা। এখানকার স্থানীয় লোক, লোকটার সঙ্গে আমার পরিচয় হলো বন্ধুর মতো। ওই যে বললাম ভালো লোকের পিছনে থাকাটাই ভালো। তা তিনি আমায় জমিটা দিলেন, তা টাকা দিয়েছি আমি। তা টাকা দিয়েছি কীভাবে, সেও এই গাছপালা বিক্রি করে। তা তিনি আমার দিল, এখন গাছ আমার এই জায়গাটা আমার খুব মনে ইচ্ছে হলো, উপরওয়ালা তো আমার ইচ্ছা পূরণ করেছে, অনেকটা জায়গা আমার দিয়েছে। তো এই জায়গায় এবার আমি সেই কাজটা করবো যে গাছটা আমি ছোটবেলার থেকে ভালোবাসি। আচ্ছা, তো এইভাবে গাছপালা দিয়ে আমি সাজিয়ে করছি। এবার আপনাদের মতো সব ভদ্রলোকেরা এসছেন বা আসেন, তারা এসে খুব খুশি হন, আর তার থেকে বেশি খুশি হই আমি। কেন হই? একদম। তাদের ভালো লেগেছে, মানে আমার ভালো লেগেছে। এটা মানে যে এই খুশিটা আপনি কাউকে শেয়ার করতে পারেন না না না, আসলে। আমার খুব ভালো লাগে। এটা কথা বলতে বলতে চোখে জল এসে যায়। একদম, কেন এসে যায়? আবেগ। আবেগ, হ্যাঁ, যে আমার হ্যাঁ। ছোটবেলার ইচ্ছাটাকে কিছুটা পূরণ করতে পেরেছি। আরো আমার মনে হয় যদি আরো কিছু করতে পারতাম, তবে ঈশ্বর আমার আনন্দ। আল্লাহ আপনাকে আরো মানে এইরকম মানে ঠিক সহযোগিতা, আপনি আপনার যে ভালো ইচ্ছা, সেই ইচ্ছাতে আপনি হয়তো জাগতিক আপনার যে চারপাশে তাদের থেকে হয়তো সাহায্য পাবেন না, কিন্তু অদৃশ্য শক্তি আপনাকে ঠিক পজিটিভ করছে, পাওয়ার আপনাকে আপনাকে শক্তি করছে, হ্যাঁ, নইলে হবে কেন? এগিয়ে নিয়ে যাবে এখানে আরো। পাশে বহু পার্ক আছে, কোটি কোটি টাকা খরচা করে অন্যভাবে আয় করছে, কিন্তু সেখানে হচ্ছে কি, আমি মুসলমান বলে কথাটা বলছি না, আমি এখানে মদ খেতে দিই না, এখানে নোংরামো করতে দিই না, ছেলে মেয়েদের সেইভাবে মেলামেশা করতে দিই আমি না। নোটিশ দেখছিলাম হ্যাঁ। ঢুকে। অন্য জায়গায় দেখি কি, মানে রিসর্ট টট করেছে, অন্যভাবে আয় করে, আমার এখানে সব করবে না। তুমি আসো, বাড়াও, ঘোরো, সন্ধ্যার আগে বন্ধ করে দিই। কেন দিই? কেননা কোনো রকম যেন একটা এত খারাপ সুন্দর জিনিস সৃষ্টি না। পরিবেশ, সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য অনেকেই থাকে, হ্যাঁ। কিন্তু আপনি চেষ্টা করছেন যে কঠোরভাবে এটাকে একটু দমন করা। করা। ঠিক, ঠিক, ঠিক। যেমন আমি একটা বলছি আমার মানে অভিজ্ঞতা থেকে, রানাঘাটের চাপড়া, ওখানে আমি আছি। ফুলের একদম মানে সুন্দর ফুলের চাষ সব- হয়। চাষ হয়, বিক্রি, commercial। ওখানকার যারা লোকাল যারা ফার্মার, তাদের কাছ থেকে আমি শুনেছিলাম, বলছেন যে দিদি আমরা কি বলবো, চাষের জমিতে সব মানে পিকনিক বিষ করতে আসে, সব অ্যালকোহল মদের সেগুলো ফেলে চাষের জমি নষ্ট করে। আর ছোট কাঁচটা দিয়ে হ্যাঁ, পাতা আর কাটবে। ওখানে রাস্তায় এত চারপাশে শুধু চাষের জমি, ফুলের চাষ হয়। এবার দুপাশে ও অত সুন্দর জায়গার মধ্যে জায়গা আছে, কিন্তু রেস্ট রুম আছে, বিল্ডিং আছে, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তা সত্ত্বেও নোংরা করবে, করবে, অনেক কিছু নিয়ম আছে। তারপর কি মানে স্থানীয় মহিলাদের অপমান করছে, মানে সাংঘাতিক একটা। ওই চাবড়া স্টেশন রামনাথ স্টেশন থেকে নেবে অটোয় গিয়ে একটু ভিতর হ্যাঁ। বাগানটা, আমি গেছি ওখানে। ওখানে এই রকম যদি কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে ওখানে কিছু। হ্যাঁ সেইটাই। তার সঙ্গে দিদি আগে আসুন, চলুন আর কি। ফোন নাম্বারটা বলুন একটু এখানকার। আমার ফোন নাম্বার হচ্ছে হ্যাঁ 9932382364। আচ্ছা, এখানে আসবে কি করে একটু যদি বলেন। চাঁপুর স্টেশন থেকে অটোয় আসা যায়, হ্যাঁ আপনি যেভাবে বললেন। হ্যাঁ কলকাতা থেকে বসিরহাটগামী গাড়িতে করে রঘুনাথপুর স্কুল বাড়ি নামতে হবে। হ্যাঁ বসিরহাট স্টেশন থেকে ওখান থেকে অটো পাবেন। হুম, এইভাবে আসা যায়। আর আমি নিজে কিছুটা রাস্তা এখানে করেছি, একটা ভালো রাস্তা করছি, আমার এখানে কাজ হচ্ছে, হ্যাঁ। সেখান থেকে ডাইরেক্ট গাড়ি ঢুকবে এরকম। আচ্ছা আচ্ছা। দিন 10-15 মধ্যে গাড়ি আসবে, আচ্ছা। এবার রাস্তাটা কমপ্লিট করে, আচ্ছা। চওড়া রাস্তা বিশেষ আচ্ছা। করে। আর পিকনিকের জন্য আলাদা চার্জ কতটা নেন? দেখুন, পিকনিকের জন্য চার্জ ন্যূনতম একটু নেই,
কেননা সেখানে রক্ষণাবেক্ষণের তো একটা আছে। নোংরা হয়, হ্যাঁ, হ্যাঁ। শাল পাতা এটা সেটা হ্যাঁ, সমস্ত সব হ্যাঁ, পলিথিন জিনিসপত্র ছড়িয়ে ফেলে, হ্যাঁ, নোংরা হ্যাঁ। করে খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ, সেই জন্য আমি 1000 টাকা নিই। আচ্ছা, একদমই ঠিক করেন। আর ম্যান হিসেবে এটা কি জনপ্রতি? না, 1000 টাকা ওই জায়গায় বসে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, সেই জন্য। ওই সারাদিন থাকবে? সারাদিন থাকবে। আর মাত্র 1000? ও, তাতে অনেকে মিলে যদি আসে তখন জনপ্রতি 100 টাকা নিই, 20 টাকা নিই, মানে হ্যাঁ, পার হ্যাঁ। হেড 20 টাকা নিই। হ্যাঁ, আর হ্যাঁ। যেই জায়গায় বসে 50, 60, 100 জন খাওয়া দাওয়া করবে, হ্যাঁ, তার জন্য 1000 টাকা। একেবারে মাত্র মিনিমাল চার্জ। কম পয়সায় আসুক করুক। একদম। ব্যাস, আর কটায় খোলেন পার্কটা? ও আপনার সকাল থেকে সন্ধ্যা অবধি, তবে ছেলে মেয়েদের বা বিশেষ করে যারা আসে 10টার থেকে 365 দিন? 365। আচ্ছা, এখানে কজন কর্মী আছেন আপনার, স্টাফ আছে? 20-22 জন। 20-22 জন। মেইনটেন্যান্সের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঠিক আছে, হয়। চলুন। হ্যাঁ। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে কসমস। কসমস। এটা হচ্ছে একটা লক্ষ্মী গাঁদা বা কাশি গাঁদা, এই যে তলায় লাগিয়েছে, সব ফুল ফুটবে। আপনি জানুয়ারির ধরুন ডিসেম্বরে আজকে 10-12 তারিখে এসছেন, হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক টাইম হচ্ছে 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি 25 তারিখ অবধি ফুল ফুটবে গাছে। আচ্ছা, এটা আর অফ সময়। সিজনে শীতকালের পর আপনারা কি করেন? পার্ক তো খোলা থাকে? হ্যাঁ, পার্ক খোলা থাকে, বা অন্য ফুল গাছ লাগানো হয় গরমকালে, ফুল, গরমের ফুল। হ্যাঁ। জিনিয়া, দোপাটি, কসমস, এই গরমের জন্য যে ফুল, তবে সেটা সংখ্যায় কম। গোলাপ, এসবগুলো, আচ্ছা, জবা, আচ্ছা। এসবগুলো গরমের সময় লাগানো হয়, আচ্ছা, যাতে গরমের সময়টাও বিউটিফিকেশনটা থাকে। আচ্ছা। এই আর কি। ওয়েডিং শুটিংও হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে আমি দেখছিলাম হলুদ রঙের সব আর্টিফিশিয়াল ফুল লাগানো, ওগুলো কি ডেকোরেশনের জন্য? হ্যাঁ, কিছু ডেকোরেশনের জন্য কিছু লাগাতে হয়, এই কারণে যে সময় ফুল থাকে না, হ্যাঁ, হ্যাঁ, তো সেই সময় তো কিছু ফুল লাগাতে হয়। হ্যাঁ। ওই বিয়ে বাড়ি বা সিনেমার শুটিং, হুম, হুম। তারপরে আপনার ওই কি বলে ওই আজকাল যে সিরিয়ালের শুটিং হয়, সেগুলো তো হয়। ও, এখানে হয়? হ্যাঁ, সেই আচ্ছা, জন্য সব করে কিছু কিছু করতে হয়। আচ্ছা। আর এটা কাঠের 2 তলা মতো, এটা উপর নিচে বাড়ানোর জন্য করে। এখানে কি ওঠা যাবে? হ্যাঁ, ওঠা যাবে, ওখান থেকে চলে যাবে। দোলনা আছে এখানে? হ্যাঁ, প্রচুর, আমি দেখাবো। আচ্ছা, বাহ, এরকম মাচা তৈরি করা না এগুলো? হ্যাঁ, বসে সবাই বসে। না স্যার, কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, কাঠ দিয়ে তৈরি? সব কাঠ দিয়ে। দাদা দাদা, আচ্ছা। আস্তে আস্তে এইটা দিয়ে ওইটা দিয়ে উঠুন, কিছুটা উঠা যাবে, আর না তো আপনি উঠতে পারবেন। কোনটা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। ও, পাহাড় না এটা? আস্তে আস্তে উঠুন, আমি হ্যাঁ। ঘুরে ঘুরে তুলি, তাহলে ঠিক আপনার আছে। একটু সুবিধা হবে। আপনি তো উঠছেন না ডাইরেক্ট। দিদি, যেহেতু আপনি ডাইরেক্ট উঠতে হবে না, ঘুরে ঘুরে ওঠার জায়গা আছে, তার আমার আচ্ছা। সঙ্গে আপনি আসুন। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। এখন ছবিটা বন্ধ রাখুন, কেন বলুন তো, রাস্তা পাহাড়ে যেমন জঙ্গল জঙ্গল থাকে। এটা কৃত্রিম পাহাড় তো? হ্যাঁ। আর কিন্তু ক্রমশ উপরে উঠছি। হ্যাঁ, আচ্ছা, ঘুরে ঘুরে? ঘুরে ঘুরে তারপর ঘুরলে ওখানে বাহ। দেখা যাবে। এই যে এবার পাটা দিয়ে আসুন। অসুবিধা হলে বলবেন। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা পাক কমাই, এইখান থেকে উঠুন আস্তে আস্তে। টান, আমি ধরবো, তখন আপনি উঠবেন, তার আগে না। হ্যাঁ, আস্তে আস্তে আমরা কিন্তু উপরে উঠছি। সেই তো অনেকখানি উঠলাম। শোনেন, এইবার এই ঘুরতে ঘুরতে যেতে হবে।
তার শর্টে উঠে এখান থেকে ওঠা যাবে, এখান থেকে উঠতে পারবেন না আপনি, আমি ধরছি, উঠতে পারবেন না? হ্যাঁ 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 উঠতে পারবো। অনেকখানি উঠতে না, উঠে যান। হ্যাঁ এটা এইসব না মন থেকে করা, বুঝলেন? বাবা, আপনার তো ভীষণ ভালো আইডিয়া, সব ঘুরে ঘুরে সব গাছ পড়বে না, অভিনব আইডিয়া আপনার। মানে শুধু চিলড্রেন্স পার্ক এটা, কিন্তু বড়দেরও ভালো লাগবে। আমার কিন্তু উঠছে উপরে, এইখান থেকে ধরে উঠুন, হ্যাঁ, হ্যাঁ। এটা ধরবে না, আস্তে আস্তে উঠবে। আমরা একটু শর্টে উঠছি, আপনি নাহলে আপনি ধরেন। বেশ অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ আস্তে আস্তে। ফ্রেন্ডস, একটা মানে অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু এটা। এই দেখুন এবার সবটা দেখা যাচ্ছে। বাহ, টপ ভিউ একদম দারুণ। অসাধারণ। ফ্রেন্ডস, আমি ওই দিক থেকে ঢুকেছিলাম। হ্যাঁ, আমি জুম করছি, ওইখানে বসেছিলাম, তারপরে এই দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম। দারুণ জায়গা, কতখানি ওপরে উঠেছি, বেশ অনেকখানি ওপরে। এটা হচ্ছে কৃত্রিমভাবে বানানো পাহাড়। আচ্ছা, ঢোকবার মুখে দেখছিলাম মেন গেটের ওপরে একটা যে সাইনবোর্ড থাকে হংকং পার্ক লেখা, সেটা নেই। সেটা না থাকার কারণ ওটাকে নতুন করে এবার করা হচ্ছে। আচ্ছা, আর এই ঝড় হয়ে গেল কিছুদিন আগে, হ্যাঁ, সেই ঝড়ে ওটা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, ওইটাকে আবার করছি, যেটাকে আপনি প্রথম ছবি তুলছিলেন যে হংকং চিলড্রেন্স পার্ক একটা, তার ভিতর প্রবেশ করছি, সেইটা নেই, সেটা মেনলি করাবে। আচ্ছা। ওটা তো পার্কের বিষয় না, পার্কের ওসব লোক দেখানো কিছু করতে হয়, মানুষকে অ্যাট্রাকশন করতে। আসল জিনিসটা হচ্ছে মনের ব্যাপার, ভিতরটা। মন মানে এখানে ভিতরটা যে সুন্দর করি তা গেটের দরকার হয়, তবে গেট একটা করতে হবে। দূর থেকে এসে তারা কোথায় যাচ্ছে গেট দেখে তারা কারণ বোঝাও যায় না পার্কটা যে ভেতরে, এত ভেতরে অনেক বাড়ি, তো ওখান থেকে বলছিলেন যে এই এত সুন্দর পার্ক, সেই পার্কটা কিন্তু বোঝা যায় না এই বাড়ির পেছনে একটা সাঁকর হয়েতে। ঠিক আছে, চল আস্তে আস্তে আবার ঠিক সেইভাবেই যাবো। ফ্রেন্ডস, এটা হচ্ছে রোপওয়ে ওঠার হচ্ছে, এখান দিয়ে কাঠের বাঁশের এইভাবে সিঁড়ি করা ন্যাচারাল উপায়, এইভাবে উঠে ওই যে ওখানে ওপরে উঠতে হবে, তারপর ওখান থেকে রোপওয়ে ব্যবস্থা আছে, একজন করে চেয়ার কার। তাহলে নিচে নামা যাক আবার, একদম ট্রেকিং এর মতো ব্যাপার। আচ্ছা, আপনি তখন ওখানে ন্যাচারাল ফেন্সিংয়ের কথা বলছিলেন, যে প্রাকৃতিক যে ন্যাচারাল উপায়ে যে বেড়া তৈরি করেছেন, প্রাচীর, সেটা কিভাবে করেছেন একটু দর্শকদের বুঝিয়ে দিন। এই দেখুন, এটা হচ্ছে লম্বু গাছ। হ্যাঁ, বিভিন্ন রকম গাছ আছে, শাগুন, লম্বু গাছ। এটা তা হাতের মধ্যে 4-5 করে বসানো, 4-5 ইঞ্চি করে বসানো। এটা হচ্ছে কি, ওইখান থেকে এইখানে কেউ আসতে পারবে না, এইখান থেকে ওইখানে কেউ যেতে পারবে না, গাছে গাছ লেগে যাচ্ছে। এদিক দেখুন, এখানে যদি ইট পাটকেল তৈরি হতো, ইট পাটকেল দিয়ে তৈরি হতো, আমার প্রচুর টাকা ব্যয় হতো। আর এই যে ন্যাচারাল ভাবে করা গাছপালা দিয়ে 60 পয়সা করে একটা ছোট ছোট গাছ আমি কিনি, 60 না, তো এটা 60,000 টাকা দিয়ে আমার এই পুরো 60 বিঘা জমি ঘেরা। এই গাছগুলো, এই মোটা দেখছেন এই যে গাছ, এটা কেটে বিক্রি করলে আমার 1,000 টাকা হবে। আবার ওটাকে কাটলে এই গাছটা আবার মোটা হতে সাহায্য করবে। এইভাবে গাছগুলোর থেকে আমার আয় হবে, গাছ থেকে অক্সিজেন হবে, ফল দেবে, ছামা দেবে, অনেক উপকার গাছে, সে বর্ণনা করা যাবে না। আবার এদিকে আমার একটা বেড়ার কাজ করছে, মানে ফেন্সিংয়ের কাজ করছে। হ্যাঁ, আরও আমি ডিটেলস আপনার অন্য জায়গায় দেখাচ্ছি। এটা একটা পাহাড়ে ঘেরা, যাতে উপর থেকে গরিব মানুষ নিচে না পড়ে, এই জন্য এইভাবে। বাহ, কি সুন্দর! মানে আপনার যে আইডিয়াগুলো, আমি সেইটা দেখছি, অভিনব আইডিয়া সব। আর মাটিটাকে ধরে রেখেছে, মানে উপরের মাটি একদমই তাই, তাকে ধস নাবে, এখানে ধস নামার কোনো প্রশ্ন নেই। দেখুন লাইটটা, দেখুন
ওই মাটিটাকে এ ধরে রেখেছে, হ্যাঁ এর পরের মাটিটাকে ও ধরে রেখেছে, আচ্ছা। এইভাবে মাটিটাকে ধরে রাখা। আর আপনি আসলে মনে হচ্ছে না আপনি একটা পাহাড়ে এসেছেন। একদমই ছবিটা নিয়ে বেশ অনেকখানি উঁচু, হ্যাঁ, এই জন্য আমরা আস্তে আস্তে নিচে নামছি, আস্তে আস্তে জঙ্গলের পথ, জঙ্গলের ভিতর। খুব ভালো লাগে। একদম অভিজ্ঞতা তো তাই বলছে না, হ্যাঁ, জঙ্গলের ভেতর পাহাড়ে। আপনারা জঙ্গল দিয়ে চলছেন। আচ্ছা দিদি, আপনার এইখানতে নামিয়ে দিই, তাহলে না আমরা সহজে নামবো। হ্যাঁ ঠিক আছে। ঘুরে ঘুরে অত না নেবো, অনেক সময় যাবে। আর আমি ধরছি আপনার ধরছি, আপনি এই গাছটা খাবেন ধরে আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, আরও নিচে নেমে যাচ্ছেন, আসুন। হ্যাঁ। এইখানটা না দেবেন দিদি? হ্যাঁ দেখেন নিশ্চয়ই। আগে, দেখেন আমি নিচে ধরছি, এইখান থেকে স্টেমিংটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, এইখানে আসুন, এইখানে আসুন। কিভাবে বাউন্ডারি দেওয়া, হ্যাঁ, এইরকম এইসব জমি, সব বাউন্ডারি, এইসব ঘেরাগুলো দেখেন, দেখে বুঝতে পারছেন? একদম। রাত্রে কিভাবে আপনারা পাহারা দেন? রাত্রে এত বড় জায়গা। ওপরওয়ালা দেখে, আমরা কেউ থাকি না। কেউ ক্ষতি করে না, জানেন? একটা ভালো জিনিস। কোনো এ আসে, শেয়াল টেয়াল এগুলো আসে? শিয়াল টিয়াল প্রচুর, শিয়াল টিয়াল, বাবা শিয়াল দল বেঁধে চলে। হ্যাঁ গাছ। আর কি আসে শিয়ালটাই দেখি, আর কই গ্রামে গঞ্জে? সব হ্যাঁ। শিয়ালটাই বেরিয়ে, এরকম সব ঘেরা, দেখেছেন? বুঝতে ঘেরাগুলো পেরেছি। কেমন ঘন দেখেছেন? হ্যাঁ, এর মধ্যে দিয়ে গলা মুশকিল হ্যাঁ, সহজে। দেখেন, এইসব ঘেরাগুলো দেখেন। আমরা শর্টে চলে এলাম। আর সিসিটিভি সার্ভাইলেন্স আপনাদের সিসিটিভির আওতায় আছে তো? হ্যাঁ। হ্যাঁ। এই যে অতি ভারী বৃষ্টি হলো এবছর 25 সালে, তাতে আপনাদের মানে কোনো হয়েছে ফুল গাছের? সাইডটা আমার সব উঁচু করে ঘেরা, হ্যাঁ। আর ভিতরটা একটু ডাউন, তা আমি পাম্পিং করে জলটাকে বার করে দিয়েছি, যার ফলে আচ্ছা। আমার ক্ষতি হয়নি। ফুল চাষ করেন তো, হ্যাঁ। সেইটাই। ক্ষতি হয়নি। নার্সারি আপনাদের? না, নার্সারিটা বাড়িতে, এটা পার্কের জন্য সাজানো। আচ্ছা আচ্ছা, এগুলো ডালিয়া গাছ। এগুলো ডালিয়া। গোলাপ লাগান? গোলাপ লাগাই, কিন্তু এখানে একটু নোনার অংশ বলে গোলাপটা ঠিক হতে চায় না। ও আচ্ছা। গোলাপ আমাদের বাড়িতে প্রচুর প্রচুর আছে, তাই ওখানে তো ওটা পার্ক না, পার্কে এটা। এই যে আবার চলে এসেছি আমরা। আর এইগুলো এটা মৌসুমী লেবু, মিষ্টি, হ্যাঁ, খেতে বলে প্রচুর। লেবু এত হয়েছে বাবা। সত্যি ডাব গাছে কত ডাব দেখেন, এই যেমন সুন্দর কিন্তু ডাব। এগুলো মৌসুমী লেবু, এগুলো গাঁদা, দেখেছেন কত সুন্দর হয়েছে? গাঁদা মানে ফুলের বেড একদম। আসলে আপনার দোলনা চাপাতে হবে। ও মনটা ভরে গেছে আমার ফ্রেন্ডস। এখানে ছোট ছোট ডাব গাছে ডাব বৃষ্টি হয়, হ্যাঁ, 3-4 বছর বয়স থেকে। আচ্ছা। এই ডাব, এইসব গাছে ডাবটা ওই ছবি তুলবেন জমি। বাহ, এটা কি হাজারি নারকেল? হ্যাঁ, হ্যাঁ, ছোট থেকে হয়, ওই যে সবুজ অংশ। এক একটা গাছে 1000টা করে ফল। বাবা, এই কি সুন্দর দোলনা বাবা এগুলো। এখানে কি মাছ ধরার ব্যবস্থা আছে? হ্যাঁ, টিকিটে মাছ ধরে সব 2000 টাকার টিকিট, 4টে করে সিট নেব। বড় বড় মাছ আছে, 8-10 কিলো করে মাছ আছে। 2000 টাকা করে টিকিট? হ্যাঁ, আচ্ছা। 4টে সিট 2000 টাকা। আচ্ছা, তো সেই ফাল্গুন মাস থেকে আবার এখন কি সেট মানে? হ্যাঁ, 4টে সেট বলতে? 4টে করে সিট নিয়ে আসতে হবে। ও, 4 জন ছিপ। বন্ধু এসে একটা সিট কভার করবে, ও করে আচ্ছা। 500 টাকা করে সিট তালি পড়লো। ও আচ্ছা 4 জন আচ্ছা 4টে সিট নিয়ে বসবে, কিন্তু সিট একটা সিটের সিট। মূল্য হচ্ছে 2000 টাকা। আচ্ছা, বড় বড় মাছ আছে 4টে করেছি। কি কি মাছ পাওয়া যায় এখানে? এখানে রুই, কাতলা, মৃগেল, হ্যাঁ, মাছ, হ্যাঁ। ট্যাংরা, ভেটকি মাছ, বাবা। গলদা চিংড়ি, এইসব বিভিন্ন রকম আছে। মানে আপনারা কি চাষ করেন এটা? চাষ করি। বাহ, চমৎকার। আর বাহ। বোটিং এরও ব্যবস্থা আছে? বোর্ডিং তো আছে এইসব। এটা খুলবেন কবে? এটাই 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। আচ্ছা, চালু ছিল, আবার সব ম্যাচ করে। কত করে টিকিট?
এই 30-20 টাকা আপনি দিলে 5000। আচ্ছা তো সব খেয়ে নে, তুই যা খেয়ে নে। আনিসকে বলবে একটু, দিদির একটু এতে বসে এতে স্কুল বাড়ি পৌঁছে দিতে। একটা স্লিপও আছে পার্কে যেমন থাকে, দোলনা স্লিপ। না না ঠিক আছে। কোথায় দোলনা কোথায়? লাগানো, আচ্ছা আচ্ছা। এসব লাগানো আছে, আর ওসব লাগানো হচ্ছে, ফাটানো হচ্ছে, মানে এসব গাছের গুঁড়ি না লাগে পায়ে। বাবা কি সুন্দর! সব ন্যাচারাল, দেখুন কাঠ কাঠ দিয়ে করা। এ কি ওঠা সম্ভব? ওঠা যাবে এটায়? না ও আপনি ভারী আসেন এদিকে আসেন। কি ওই যে দূরে ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, 200 ফিট লম্বা এটা, 200 ফিট লম্বা। কোনো সাপোর্ট নেই মাঝখানে, জলের মধ্যে চলে গেছে। এই যে দোলনা, বাহ! দেখি একটু চড়ে। না না না, এইখানে বসে। 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, জলের মধ্যে দিয়ে দোলনা, সাংঘাতিক এক্সাইটেড। থ্যাংক ইউ। গাছ দিয়ে করা। এই যে ব্রিজটা, এটা কি লোহা নেই কোনো? না না, সব তো গাছের উপর দিয়ে, গাছ গাছ দিয়ে, গাছের উপর দিয়ে যাচ্ছে। ওই জন্য ওই সাইডে গাছ আছে, হাওড়া ব্রিজের মতো অনেকটা মডেল। হ্যাঁ দারুণ একদম। আমি একটু ওপরে যাব, দেখবো। ওইখানে হাঁটেন এদিকে। কি অসাধারণ অভিজ্ঞতা, মানে ভয়ও লাগছে কিন্তু কিন্তু ভয়ের শেষে মানে খুশি, আনন্দ। দেখুন গাছগুলো কত হ্যাঁ কথা বলছে। এই সবা দিয়ে গোয়াটা ধরে। আপনি বলছিলেন না আপনাকে পাগল বলে অনেকে? অনেক পাগল বলে। আসল ব্যাপার আপনি প্রকৃতির প্রেমিক, পাগল, হ্যাঁ, পাগল প্রেমিক। হ্যাঁ, ব্যাস ব্যাস। এবং আপনাকে আমি এনভায়রনমেন্টের বন্ধু বললাম, পরিবেশের বন্ধু। এই রকম পাগলামি আমাদের মানে উপকার করছেন আপনি। আসুন দিদি একটু এদিকে আসেন। মানে এটা একটা সমাজের কাজ, এবং এটা বলতে পারেন এটা ওপরওয়ালার হয়ে আপনি একটা প্রতিনিধিত্ব, একটা কাজ করছেন, বিশাল কাজ আপনি করেছেন। দেখুন কাঠের মধ্যে ব্রিজটা করা, এইখানেই দেখ। এখন তো অনেকেই প্রতিশ্রুতি দেয়, সব প্রতিশ্রুতি দিয়েই ব্যাস হয়ে গেল। আশা জাগানো প্রতিশ্রুতি, এই করব ওই করব, কিন্তু আপনি বাস্তবে রূপায়িত করেছেন। আপনি টাউনের মধ্যে একটা বন দেখছেন, দেখেছেন রাস্তা? এইটাই তো দেখলাম। একটা বনের ভিতর দিয়ে, ওদিক যেমন পাহাড়ে দেখলেন পাহাড়, হ্যাঁ হ্যাঁ, এদিকে একটা কৃত্রিম বন। এখানে 50-60 হাজার গাছ আছে। 50-60 হাজার? ওরে বাবা! নে কলকাতার ফ্রেন্ডস, কলকাতার এত কাছে এইরকম এত সুন্দর জায়গা, মানে জাস্ট ভাবা যায় না। এদিকে অর্ধেকটা ছবিটা তুলুন, দেখো। কি শান্ত নিরিবিলি পরিবেশ। আজকে সকালে প্রচুর পাখি ছিল। কাঠটা আছে দিদি, দেখুন কাঠ। এখানে সব বসে বসে থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, হ্যাঁ শুয়ে হাত শোয়া মতো, হ্যাঁ সি বিচের অনেকটা। বাহ! যখন আপনার প্রয়োজন হচ্ছে, তখন টাকার দরকার, তখন আপনি কাটছেন, কিন্তু পাশে লাগাচ্ছেনও। হ্যাঁ, ভারসাম্য, এইটাই। অনেক কিছু শেখবার আছে। এখানে আপনি বনের ভিতর দিয়ে হাঁটছেন, একদম বনের ভিতর দোলনাগুলো শুকনো পাতা। হ্যাঁ হ্যাঁ,
কত পাতা শস্য সেটা সেটা, তাই কিনা বলুন? সত্যিই তাই। জঙ্গল দিয়ে আসছে। আর আপনি এইভাবে সুন্দরভাবে গাইড করছেন বলে এটাও আমার সৌভাগ্য। চারদিকে গাছ দিয়ে বসানো, দেখেছেন? ওই মোটা গাছগুলো কেটে ফেলে আবার লাগানো হচ্ছে আবার। হ্যাঁ, হ্যাঁ। কটায় ঘুম থেকে ওঠেন আপনি প্রতিদিন? আমি প্রতিদিন 4টার সময়, আজানের সময় না আমাদের নামাজ পড়াবে 4টার থেকে আবার 8টা। আমি খুব তাড়াতাড়ি ঘুমাই, 8টা 9টার মধ্যে শুয়ে পড়ি। আচ্ছা আচ্ছা। কেননা ওইদিকে রাত ভোরবেলা যখন উঠি ওইদিকে রাত 9টার মধ্যে শুয়ে পড়ি। তারপর এখানে চলে আসেন? এইখানে রাত থেকে অনেক সময় এইখান থেকে বাড়িতেও থাকি। এখানে থাকলে তো মানে যাওয়ার ইচ্ছেই থাকে না, এদের নিয়েই সময় চলে যায়। সত্যিই তাই। গাছ বন্ধু দেখেছেন সব গাছপালা দিয়ে কত ফুল গাছ লাগানো, দেখে বুঝতে পারছেন? কত ফুল গাছ, প্রচুর ফুল গাছ। আপনার একটা নতুন অভিজ্ঞতা কাজে লাগাবো। একদম নতুন অভিজ্ঞতা, একদম। এইখানে পিকনিকের জায়গা। ও আচ্ছা আচ্ছা। এইখানে রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, ফুল বাগানের ভিতরে গাছের ভিতরে রান্না বান্না হয়। হ্যাঁ সত্যি, এই রকম সুন্দর পরিবেশে যারা আসেন শহরের থেকে, কলকাতা থেকে, নিশ্চয়ই খুব মজা হয়। এখনো হয়তো অনেকেই জানেন না। জানি না তো। হ্যাঁ, আমি তো চেষ্টা করব। এটা সবেদা গাছ না? হ্যাঁ সেটা দেখাচ্ছি, ওইটা দেখাচ্ছি। এটা ব্রিজটায় ওঠার পথ। এইটা, হ্যাঁ এইটা ওই ধার দিয়ে ওটা এই ধার দিয়ে নাবে, হ্যাঁ হ্যাঁ ওই ধার দিয়ে ওটা ওই ধার দিয়ে। এই সবটা আচ্ছা। ফল দেখুন, এটা গাছের মধ্যে সবেদা। বাহ, এইখান এই যে কালাপাতি, এটা কালাপাতি। এই তো ঠিক আপনি সব কাটে মোটামুটি। গাছের থেকে ফুল ফল পাড়া এগুলো আছে, এই যে নিষেধ করেন, তার বাইরেও এইরকম অনিষ্ট করার তো অনেকে আছে। চিন্তা ভাবনা অনেকে করে, তবে আমার গার্ড থাকে তো। হ্যাঁ হ্যাঁ। লক্ষ্য রাখে। পিকনিক যখন হয় আপনারা কি গার্ড দেন? হ্যাঁ আমার লোকজন থাকে তো। হ্যাঁ, প্রতি সাইডে, এই সাইডে একটা, ওই সাইডে 4-5 সাইডে থাকলো, তাহলে কি নেশাভান করতে পারলো না, নোংরামো করতে পারলো না। মানুষের বিচিত্র মানসিকতা হয়ে গেছে। যার ফলে সেইটাই। আর এখানে পাখি টাকিতে সব খায়। একদম মানে সবেদা বন হয়ে গেছে, জঙ্গল। সব যেগুলো খাচ্ছে পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা খেলে ঠিক আছে। শান্তি, প্রচুর খায়, ওরা তো খাবে। হ্যাঁ, ওই যে পাখি ভাব বাড়াচ্ছে ধীরে ধীরে, দেখলেন? ওদের জন্য রেখে দিয়েছেন। হ্যাঁ থাক ওরা খাবে। দেখছেন এর ভেতরে আবার একটা স্ত্রী কথা, মানে এখানে বসবে, বাড়াবে, ঘুরবে। আপনি পুরো পার্কটা আমাকে দেখালেন না? না এখন অর্ধেক হয়েছে। অর্ধেক হয়েছে? ওই জলকর সাইডটা যাওয়ার ওটার ঘাড় জঙ্গল। আপনি মোটামুটি লোকেশন মোটামুটি। হ্যাঁ, এবার ব্রিজটা আমি উঠি, একটু দেখি। সে ওঠেন, ক্ষতি নেই, কিন্তু আপনি ওই দিক দিয়ে উঠি। চল। আচ্ছা চল চল। দেখেছেন অবস্থা, দেখেছেন? হ্যাঁ দেখছি। আরো পরিষ্কার করা হবে। আমি একটু ন্যাচারাল ভাবে রেখেছি, কেন এই কারণের জন্য সবাই যাতে একটু বন উপলব্ধি করে। কথা বললেন, একটু বন জঙ্গল, একটু পাহাড়, একটু ঠান্ডা। এর মধ্যে ঠান্ডা পাচ্ছেন? ঠান্ডা তো একদমই। আর গরমকালে বেশ ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা তো। চেয়ার পেতে বসলো, গল্প। কেননা বাষ্পমোচনের জন্য গাছের পাতা থেকে কত খামার, ন্যাচারাল কুলেন্ট, প্রাকৃতিক এসি। ও এসি খেলে তো বিষ। আমাদের এসি, ঘরে যে এসি, ও তো বিষ। সেই এসি তো হচ্ছে বিষ। একদম তাই। স্পন্ডালাইটিস অসুখ, তারপরে মানে হাড়ের অসুখ, কত রকম অসুখ হচ্ছে এসি থেকে, এত বিষাক্ত। কিন্তু এই যে গাছ যদি লাগান, তাহলে প্রাকৃতিক উপায় হচ্ছে এসি। এমনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর তার সাথে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। একদম ওইটাই তো আসল পরিবেশের ভারসাম্য, পরিবেশ বান্ধব গাছপালা লাগানো সব। ফ্রেন্ডস, আমি হংকং পার্কে এসে মানে এতটাই অবাক হয়ে গেছি, এই মুগ্ধতা আমার রেশটা কতদিন ধরে থাকবে আমি বুঝতে পারছি না। আমার সামনে এখন
দাঁড়িয়ে আছেন, ওনার মুখ থেকে একটু শুনুন আপনারা। হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে নাসিমা বেগম। হ্যাঁ, আমি এই বাগানে এই কয়েক মাস হয়েছে এসেছি, বা আমি এই বাগানে আসা যাওয়া করি, বা আমার স্বামীর বাগান, আমার সন্তানের বাগান, শেরবান ইসলাম আমার ছেলের নাম, আর আমার স্বামীর নাম হচ্ছে আমিনুর ইসলাম। ওনাদের পিছনে একটু সাহায্য করি, সব কিছু করতে পারি না, কিন্তু চেষ্টা করি। আপনারা মালিক পক্ষ? হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। আমি না, আমার স্বামী আর হ্যাঁ, আমার বুঝতে পেরেছি। হ্যাঁ, ছেলে। হ্যাঁ, হ্যাঁ। তা এই ম্যাডাম এসছেন, উনি ওনার খুব ভালো লেগেছে বলছে। জানি না আপনাদের কেমন লাগবে, আসবেন দেখবেন। এখানে কি কি ফলের গাছ একটু মোটামুটি এখানে- বলুন। এখানে বাইরের দেশের গাছ আছে, সবেদা গাছ আছে, আম গাছ আছে, লেবু গাছ আছে, মালটা লেবু, ভিয়েতনাম আম হচ্ছে, কাটিমন, আরও অনেক আম আছে। কলা লেবু গাছ কত আছে। রকম আছে? লেবু আপনার 2-3 রকমের, 4 রকমের আছে, 4-5 রকমের আছে। আমি তো সবটা জানি না। হ্যাঁ, যেমন ভাতে তারপর খাওয়া ডাব, লেবু, মানে আমি এক ডাব। মিনিট, আমি একটু দর্শকদের বলি। আমি মানে ভাবতে পারিনি চায়ের মধ্যে, মানে আমরা তো লেমন টি পাতি লেবু দিয়ে আমরা, আমাদের হাতে থাকে না লেবু, এইরকম এখানে এমন ভ্যারাইটি আছে। চায়ে খাওয়ার লেবু আলাদা, ভাতে খাওয়ার লেবু আলাদা, তারপর হচ্ছে সুগার ফ্রি লেমন। মানে আমি এই রকম ভ্যারাইটি, এক একটা মানে ইউনিক ভ্যারাইটি, এইগুলো এই বাগানে আছে। আর তার উপর এত যত্ন এখানে, মানে এখানে না এলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। চলে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ, আর কিছু বলতে চান? নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখানে এলে। হ্যাঁ, মানে অনেক কিছু আছে যা সব কিছু ক্যামেরার সামনে বলা যায় না, না দেখলে। একদম তাই। আপনারা এসে দেখবেন, তারপরে আপনারা আলোচনা করবেন কেমন লাগলো না লাগলো। অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আমি অবশেষে এই যে ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়েছি। দেখি, একটু উঠে দেখি। বাহ! এটা একটা বিরল অভিজ্ঞতা। আপনিও আসছেন? অ্যাডভেঞ্চার হবে এবার। হ্যাঁ, আগে এখানে একটা ঘর ছিল, ঘর ছিল। আচ্ছা, এই সেই ব্রিজ। একটু দেখি। একটু দেখি ফ্রেন্ডস, চেষ্টা করে দেখি। বাবা, এ তো মানে অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। হ্যাঁ, দেখছি।
ফ্রেন্ডস, এখানে যখন আসবেন মানে একটু খেয়াল করবেন, কাঠ ভাঙা মাঝে মাঝে, কোনো লোহার ব্যবহার হয়নি। ফ্রেন্ডস, আমার কিন্তু বেশ ভয় লাগছে। ওনারা বলছেন হেলবে দুলবে কিন্তু ভাঙবে না। রোজ যাওয়া আসা হয়। বাবা, ব্যালেন্সের খেলা। আমি দেখিয়ে দিই। হ্যাঁ, এই অভিজ্ঞতা তো কোনোদিনও হয়নি, এটা তো বিরল অভিজ্ঞতা। এক মিনিট, আমার আসলে লেন্সের ফ্রেন্ডস, ওরে বাবা, এই পাশে পুকুর আর এইদিকে হচ্ছে কতখানি উঁচুতে দেখুন আমি উঠেছি। আমার কিন্তু ভয় লাগছে বেশ। পুরো কাঠ আর বাঁশের, কাঠের পাটাতন আর বাঁশ দিয়ে আর দড়ি দিয়ে এই এত লম্বা ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, কোনো লোহার ব্যবহার হয়নি। ওনারা বলছেন যে এটা হেলবে দুলবে কিন্তু ভাঙবে না, গ্যারেন্টি। এমনভাবে তৈরি করা, এই দেখুন কিভাবে তৈরি করা। বুঝেছেন আমি কি মানে এখানে এসে ঝুলন্ত ব্রিজের মজা, এইরকম রোমহর্ষক, এইরকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা সঞ্চয় করব না হয় কখনো। বাবা আবার এটা দেখছে। যাদের প্রেশারের পেশেন্ট বা হার্টের পেশেন্ট তারা একদমই আসবেন না, উঠবেন না। পার্কে আসবেন, পার্কে ঘোরার মতো জায়গা অনেক কিছু আছে, কিন্তু এই ব্রিজে উঠবেন না। ভাই একটু তোমার ভাইরে বলে দাও তো, ওই ওখানে ওরা ওই জাম্পিং করছে, একটু বলে দাও, ভাই চিল্লিয়ে দেবে ওখানে। আমি কিন্তু না ওই উঠে ওই জাম্পিং করছে ওইখানটায়, মানে বুঝিনি যে আমি এখানে অবশেষে উঠব। এটা লাস্টে ট্রাই করলাম, ঠিকই ছিল যে আমি এটা উঠবো না। বিরল অভিজ্ঞতা, খতরো কি খিলাড়ি। সে মাউন্টেন ডিউ কোল্ড ড্রিঙ্কসের একটা অ্যাড আছে দেখবেন, কি বলে, ডর কে আগে জিত হ্যায়। আপনাদের আবার দেখাই, ক্যামেরাটা ঘোরাই, এই দেখুন কতটা উঁচু।
বুঝতে পেরেছেন? আমি এবার অফ করি। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা মেয়েরাও কিন্তু কোনো অংশে কম যাই না, কি বলেন? এই দেখুন, দুটো মেয়ে আমরা, নারী শক্তি। এখানে উঠতে গেলে দম লাগবে, সাহস। 2 হাত দিয়ে ধরে, আমি তো ক্যামেরা করছি, আপনারা যখন আসবেন 2 হাত দিয়ে ধরবেন। এখানে দুপাশেই ধরবার জায়গা, শক্ত করে এমনভাবে বাঁধা যে পড়বার চান্স নেই। হ্যাঙ্গিং ব্রিজ, গাছের ওপর দিয়ে যাচ্ছি, এ যেন জঙ্গল সাফারি। ওহ, কি অসাধারণ অভিজ্ঞতা! এইরকম অভিজ্ঞতা জীবনে হয়নি আমার, এই প্রথম, ফার্স্ট টাইম। এবং আমি বলতে পারি, হলপ করে গ্যারেন্টি দিতে পারি, এরকম অভিজ্ঞতা আপনাদেরও অনেকের নেই। ঠিক যেন আর্মিদের মতো। ওহ, একটু শান্তি, একটু রিলিফ। আপনি একটু দাঁড়ান, বুঝেছেন? ওহ, উনি ছিলেন বলে আমার সাথে, না হলে কিন্তু আমার একা পক্ষে সম্ভব ছিল না। বাবা, উফ, কি মানে সাংঘাতিক! আমি ডেফিনেটলি গ্যারেন্টি সহ বলতে পারি, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন আপনাদেরও হার্টবিট কিন্তু মানে দ্রুত গতিতে বাড়বে। যায় না, কিন্তু আমি আজকে একটা চান্স পেয়েছি, ছাড়বো কি করে? এবার পুকুরের ওপর দিয়ে সোজা যেতে হবে। যাওয়া যাক তাহলে। বাবা নড়ছে, বেশ নড়ছে। ফ্রেন্ডস, একটু দেখাই নিচে, আমার ব্রিজের নিচে কি পায়ের তলায়, এই দেখুন জল। আমার ফটোও কোনদিন উঠতে নিয়ে ওঠেননি, কিন্তু ওনার মাথা থেকে এই অভিনব আইডিয়া সব এক একটা। কত ফুট উল্লেখ করে দিন জলের থেকে, বুঝেছেন? আমরা যেন কোনো অভিযানে এসেছি। পাহাড়ে উঠেছিলাম, কৃত্রিম পাহাড়, কিন্তু বেশ সুন্দর ন্যাচারাল উপায়ে তৈরি করা। কিছুটা এগোই। ফ্রেন্ডস, কিছুটা এগোই তাহলে। এত উপরে এসে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। প্রকৃতি কতই সুন্দর। হ্যাঁ, প্রকৃতি সবসময় জানবেন ভয়ঙ্কর সুন্দর। ক্যামেরাটা এবার অফ করে কিছুটা এগিয়ে যাই, তারপরে 2 হাতে ধরতে পারছি না আমি,
এই এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে যে ধরেছি, দু হাতে ধরলে একটুখানি যেতে পারবো। ফ্রেন্ডস, মধ্যেখানে চলে এসেছি। এইভাবে দাঁড়া। বাবা কি দুলছে বাবা। চল ফ্রেন্ডস, আমার সাথে ম্যাডাম আছেন বলে আমার এই এত সাহসী মন দেখতে পাচ্ছেন। সাহসিকতা না হলে দুঃসাহস লাগবে এখানে আসতে গেলে। সঠিক গাইডেন্স, এমনভাবে উনি গাইড করছেন আমাকে, কোথায় পা দিতে হবে, কতটা কোথায় দাঁড়াতে হবে সব। মানে এইটাই বলে যে ওপরওয়ালা আল্লাহ ঈশ্বরের দোয়া আর আশীর্বাদ আর আপনার একাগ্রতা, চেষ্টা, আর যদি আপনার সঠিক অভিজ্ঞ যদি কেউ গাইডেন্স যদি থাকে, তাহলে সমস্ত বাধা প্রতিকূলতা কাটিয়ে জীবনের পথে এগোনো যায়। জীবনের পথও কিন্তু আমাদের মসৃণ নয়, তাই না? উঁচু আর নিচু, কখনো ভালো কখনো মন্দ। মন্দটা আমরা অনেক সবসময় বলি ভালো হোক, কিন্তু মন্দর পরে যে ভালো, অন্ধকারের পরে যে আলো, সেটার যে অনুভূতি, মানে ভালো দিক আর মন্দ দিক, জীবনের উত্থান পতন, পতন না দেখলে কিন্তু আপনারা উত্থানের আনন্দ উপভোগ করতে পারবেন না। সেই ফিলিংসটাই আসবে না। ম্যাডাম বলছেন পেছন থেকে, দাঁড়ান, ওখানে দাঁড়াও, কোন দিকে পা দিতে হবে, এই যে গাইডেন্স, সব প্রতিকূলতাকে কিন্তু কাটিয়ে এগোনো যায়। তাহলে ফ্রেন্ডস, डर के आगे जीत है। এইরকম হ্যাঙ্গিং ব্রিজ বা ঝুলন্ত ব্রিজে উঠেছেন কোনোদিন? ওঠেননি? পাহাড়ি অঞ্চলে কিন্তু ঝুলন্ত ব্রিজ থাকে, কিন্তু এই রকম ভয়ঙ্কর কিন্তু অভিজ্ঞতা হয় না। এই দেখুন, ওইখানে যেতে পারলে শান্তি ফ্রেন্ডস। এইবার নিচে নামার জায়গা এসছে। গাছের ওপরে দাঁড়িয়ে আছি। এই যে নিচে যাওয়ার জায়গা, এখান দিয়ে যেতে হবে।
আপনারও সাহস আছে, সাহস আছে আপনার। আপনার বুক কাঁপছে? দাঁড়ান 1 মিনিট অফ। অনেকখানি চলে এসেছি, এবার নিচে নামার দিকে। কতখানি ওপরে উঠেছিলাম, আমার পেছনে ম্যাডাম। বাহ, দুটো দুটো করে বাঁশ দিয়ে দিয়ে পা রাখার জায়গা। ওখানে তো কাঠের পাটাতন ছিল, আর ধরার জায়গা দড়ি আর তার কেবল শক্ত করে এমনভাবে দড়ি বাঁধা, দেখুন গাছের মাথার উপর দিয়ে। ফ্রেন্ডস, আমাদের দেখবেন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে কষ্ট হয়, কিন্তু নিচে নামতে তত্তর করে আমরা নিচে নেমে যাই, তাই না? পৃথিবীর মাধ্যাকর্ষণ, সায়েন্স বলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য যখন নিচে নামি তখন আমাদের কষ্ট হয় না অত, কিন্তু ওপরে উঠতে গেলেই কষ্ট হয়, তাই তো? আর জীবনের পাঠ, নিচে নামতে তত্তর সময় লাগে না, কষ্টও হয় না, চটজলদি। কিন্তু জীবনে ওপরে উঠতে গেলে তখন কষ্ট হয়, পরিশ্রম, একাগ্রতা, নানান বাধা, ঘরে কি বাইরে নানান বাধা প্রতিকূলতা, সব কিছুকে জয় করে জীবনের ওপরে ওঠাটা খুব কঠিন। এবার নিচে নেমে তারপর কথা বলছি, চলেই এসছি। উফ, শান্তি, মানে আমার নতুন জন্ম হলো। বাপরে বাপ, ম্যাডাম ছিলেন বলে আমি সত্যি কথা এই দুঃসাহসী অভিযানে আমি অংশগ্রহণ করলাম, না হলে কিন্তু আমি সোজা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাড়িতে আবার। ওহ, অসাধারণ অভিজ্ঞতা, ভয়ঙ্কর রোমাঞ্চ, আর এত সুন্দর প্রকৃতি সৌন্দর্যের মধ্যে এই ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতা সত্যি অকল্পনীয়। ও, আমি আবার ঘুরে ম্যাডামের সাথে আবার ঘুরে টিকিট কাউন্টার মানে মেন গেটের সামনে চলে এলাম। ও, সারাটা দিন আজকে আমার মানে যে কীরকম অভিজ্ঞতা হলো দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আশা করি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্লিজ। আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আর কি দেখতে চান, আর কি করলে ভালো হতো, কোনটা অপছন্দ, সব কিছু লিখে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।